শিমুলতলি জঙ্গলে বল্টু নামের এক শিয়াল তার বউ গোলাপির সাথে বাস করত। বল্টু শিয়াল জঙ্গলের বাজারে আইসক্রিম বিক্রি করত। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? জলদি এসো, আমাকে যে তাড়াতাড়ি আইসক্রিমের দোকানে যেতে হবে, বেলা যে অনেক হয়ে গেছে। হ্যাঁ গো, আমি তো খাবার তোমার জন্য রেডি করেছি। তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে আইসক্রিমের দোকানে চলে যাও। এরপর বল্টু শিয়াল খাবার শেষ করে আইসক্রিমের দোকানে চলে গেল। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমাকে দুটো আইসক্রিম দাও তো। তোমার আইসক্রিমগুলো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। এক্ষুনি দিচ্ছি দিদি, এই নাও। গর্জিলা শিয়ালের কাছে আইসক্রিম নেওয়ার পর টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আরে বাহ, আজ সকাল সকাল ভালোই বেচাকেনা করলাম। আজ সকালের মধ্যেই তো দোকানের অর্ধেক আইসক্রিম বিক্রি করে ফেলেছি। এদিকে তো সারা দিনটা আবার পড়েই আছে। মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালো যাবে। বল্টু এসব কথা বলতে না বলতেই তখনই সেখানে চলে আসে শয়তান মাস্তান হালুমবাগ। কি রে শিয়াল, ভালোই তো আইসক্রিমের ব্যবসা করছিস দেখছি। তুই কি জানিস না এই জঙ্গলের একমাত্র মাস্তান আমি? এই জঙ্গলের বাজারে কেউ যদি কোনো কিছু বিক্রি করে তাহলে আমাকে চাঁদা দিতে হয়, সেটা কি তুই জানিস না? তুই এতদিন ধরে এই জঙ্গলে ব্যবসা করছিস কিন্তু এখন পর্যন্ত আমাকে একটা কানা করেও দিসনি। আমার চেলারা অনেকবার এসেছিল তোর কাছে চাঁদা নিতে। ব্যাপারটা কি বলতো আমায়? তুই কি আমায় চাঁদা দিবি না? কি বলছো কি আহলুম মামা? আমি তোমাকে চাঁদা দিতে যাব কেন? আমি তো হালাল উপায়ে ব্যবসা করছি। আমি আমার বউ মিলে আইসক্রিম বানাই আর সেই আইসক্রিম বাজারে বিক্রি করি। তাহলে কেন তোমাকে টাকা দিতে যাব বলো? তোর তো সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। এতদিন টাকা দিসনি সেটা মেনে নিলাম, কিন্তু এখন তো দেখছি আমার মুখে মুখেও তর্ক করছিস। না, তোর এই ব্যাপারটা আমার একদম ভালো লাগলো না। এখন তুই কি আমাকে চাঁদার টাকা দিবি নাকি অন্য পথ বেছে নেব? কি অন্য পথ বেছে নেবে হালুম মামা? তোমাকে বললাম না আমি সৎভাবে ব্যবসা করি। ওসব চাঁদা দিয়ে আমি ব্যবসা করব না। ও, বুঝেছি। টাকা তাহলে তুই দিবি না, কিন্তু টাকা কি করে নিতে হয় তাই মাস্তান হালুমবাগের ভালোভাবেই জানা আছে। দেখলি শিয়াল, দেখলি আমাকে চাঁদা না দেওয়ার পরিণাম কি হয়? এখন তো তুই নিজের চোখেই দেখতে পেলি। তোর দোকান তো আমি ভেঙে তছনছ করে দিলাম। এখন এই দোকান আবার তৈরি করে নতুন করে ব্যবসা করবি, আর তখন ব্যবসা করে আমাকে চাঁদার টাকা দিয়ে আসবি। বুঝতে পেরেছিস? এই জঙ্গলে আমাকে চাঁদার টাকা না দিয়ে যে ব্যবসা করবে তার এই পরিণতি হবে। এই বলে হালুমবাগ সেখান থেকে চলে গেল। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। আমি যে আমি যে নিঃস্ব হয়ে গেলাম। আমি এই আইসক্রিমের টাকা দিয়ে আমার সংসার চালাতাম, ওই দুষ্ট পাজিবাগ আমার আইসক্রিমের দোকানটা ভেঙে দিল। আমি আমি এখন কি করব? কি করেই বা আমার সেই সংসার চালাবো? শিয়াল এভাবে কাঁদতে কাঁদতে তার বাড়ি চলে গেল। কি ব্যাপার গো, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বউ, আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। আমাদের ওই আইসক্রিমের দোকানটা ওই পাজি হালুমবাগ ভেঙে চুরমার করে দিয়েছে গো। আমি এখন কোথায় আইসক্রিম বিক্রি করব, আর কিভাবেই বা আমাদের সংসার চালাবো? কি বলছো? ওই শয়তান পাজিবাগ আমাদের এত বড় সর্বনাশ করেছে? হায় আল্লাহ, ওই শয়তান পাজিবাগের একটা বিচার করো। শোনো, আর কেঁদে লাভ হবে না। বলি কি, আমার কাছে যা গহনা আছে ওগুলো বিক্রি করে যা টাকা পাবে সেই টাকা দিয়ে আইসক্রিমের দোকানটা আবার ঠিক করে নাও। কিন্তু গিন্নি, ওই গহনাগুলো তো তোমার বাবা দিয়েছে। কিন্তু তোমার বাবা তো বেঁচে নেই, আর তোমার বাবা সেই শেষ স্মৃতিটুকু এভাবে বেচে দিবে? এ আমি কিছুতেই নিতে পারবো না গিন্নি। ওগো, চিন্তা করো না, বেঁচে থাকলে এমন গহনা আরো বানানো যাবে। কিন্তু এখন আইসক্রিমের দোকানটা ঠিক না করলে আমাদের সংসার চলবে কি করে? এই কথা বলে বল্টু শিয়াল তার বউয়ের গহনাগুলো হাতে নিয়ে বাজারের দিকে যেতে শুরু করে।
কি রে শিয়াল, তোর হাতের মধ্যে ওগুলো কি? দেখি দেখি। আরে বাহ, তুই তো দেখছি আমাকে চাঁদার টাকা না দিয়েই এই গহনাগুলো নিয়ে বাজারে যাচ্ছিস। এগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে দোকান ঠিক করবি, তাই না? কিন্তু এতদিনের যে চাঁদা বাকি আছে সেটাকে কে দিবে বল? পেয়েছি পেয়েছি আমি আমার চাঁদার টাকা। এই গহনাগুলো তুই আর এখন পাবি না। এগুলো বিক্রি করে আমি আমার চাঁদার টাকা নিয়ে নেব। হালুম মামা, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। এই গহনাগুলো আমার আমার বউ আমাকে দিয়েছে, তার বাবার শেষ স্মৃতি। তুমি এভাবে তার বাবার শেষ স্মৃতিটুকু কেড়ে নিও না। আমি এই গহনাগুলো বিক্রি করে দোকানটা শুরু করব। তারপর তারপর আবার বউকে গহনা বানিয়ে দেব। চাঁদার টাকায় না দিয়ে তুই দোকান ঠিক করবি আর আর সেই দোকানে ব্যবসা করবি, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? আমি আমার চাঁদার টাকা পেয়ে গেছি। এখন এখন আর তোর দোকান ভাঙবো না। এখন তুই অন্য কোনো ব্যবস্থা করে তোর দোকানটা ঠিক করে নিস। আমি আর তখন তোকে কিছুই বলবো না। এই বলে মাস্তান হালুম বাঘ শেয়ালের বউয়ের গহনাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। দুষ্ট পাজি বাঘ কোথাকার, আমার আমার বউয়ের শেষ স্মৃতিটুকু নিয়ে চলে গেল। এখন আমি কি করব? আমি এই ভাঙা দোকানটাই বা কি করে ঠিক করব? বউ, ওই দুষ্ট পাজি মাস্তান হালুম বাঘ তোমার গহনাগুলো কেড়ে নিয়েছে গো। আমি আমি এখন আমাদের এই দোকানটি কি করে ঠিক করব? কিচ্ছুই বুঝতে পারছি না। এ কি বলছো গো? ওই দুষ্টু পাজি হালুম বাঘ আমার গহনাগুলো কেড়ে নিয়েছে। হে খোদা, ওই দুষ্টু পাজি হালুম বাঘ আমাদের কি শাস্তি দিচ্ছে? হে খোদা, তুমি ওই হালুম বাঘের বিচার করো, বিচার করো। শিয়াল আর শিয়ালিনী যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে একটি টুনি পাখি আসে। কি ব্যাপার শিয়াল শিয়ালিনী, তোমরা এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? এরপর শিয়াল আর শিয়ালিনী টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে টুনি পাখি বলল, চিন্তা করো না, আমি জঙ্গলের ভিতরে কিছু বীজ কুড়িয়ে পেয়েছিলাম। নিশ্চয় ওগুলো কোনো ফসলের বীজ হবে। আমি এখনই আমার বাসা থেকে ওই বীজগুলো তোমাদের এনে দেব। তোমরা ওই বীজগুলো তোমাদের বাড়ির সামনের জমিনে লাগিয়ে দিও। নিশ্চয় বীজগুলো থেকে কোনো ফসল হবে। সেই ফসল দিয়ে তোমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে। তোমরা এখন জমি চাষ করা শুরু করো। আমি গেলাম বীজ আনতে। এই বলে টুনি পাখি সেখান থেকে বীজ আনতে তার বাসায় চলে গেল। বাবা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কিছু চিন্তা করছো বাবা? জানো বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। কাল থেকে মা খেতে দিচ্ছে না, শুধু মুড়ি ভিজিয়ে দিয়েছে। টিনার মুখে এমন কথা শুনে টিনার বাবা বল্টু শিয়াল কোনো কথাই বলে না। এমন সময় টিনার মা শেফালি শিয়ালিনী বলে, ও গো, মেয়েটা তো খাবার খাওয়ার জন্য ছটপট করছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। বউ, আজকে হালুম মামার বাড়িতে কাজ করেছি, কিছু টাকাও পেয়েছি। তুমি এক কাজ করো, ঘর থেকে বাজারের ব্যাগটা দাও, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। এরপর শিয়ালের বউ শিয়ালিনী শিয়ালকে বাজারের ব্যাগ এনে দেয়। বাবা, আমিও যাব তোমার সাথে। বাজার থেকে আসতে আমার দেরি হবে মা, তুই বাড়িতেই থাক, তোক বাজারে যেতে হবে না। না বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। বল্টু শিয়াল তার মেয়ের এমন কান্না দেখে তার মেয়েকে বাজারে নিয়ে যায়। এরপর বল্টু শিয়াল বাজার করে। বাজার করে বল্টু শিয়ালের হাতে মাত্র 5 টাকা অবশিষ্ট থাকে। চল মা, এবার বাড়ি যাই। বাজার করা শেষ করে বল্টু শিয়াল যখন তার মেয়েকে নিয়ে রওনা দেয়, ঠিক তখনই টিনা একটি দোকানে মালটা দেখতে পায়।
বাবা দেখো ওই দোকানে কত বড় বড় মালটা, আমি মালটা খাবো বাবা, আমাকে মালটা নিয়ে দাও। আরে আমার কাছে তো মালটা কেনার টাকা নাই মা, ওই মালটা তো অনেক দাম। আমার কাছে শুধু মাত্র 5 টাকা আছে, 5 টাকা দিয়ে মালটা দেবে না মা? বাবা তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো? ওই 5 টাকা দিয়ে তুমি আমাকে মালটা কিনে দাও না বাবা। মেয়ের এমন কান্না দেখে বল্টু শিয়াল নিরুপায় হয়ে ওই মালটার দোকানে যায়। ভাই এই মালটাগুলো কত করে ভাই? একটা মালটার দাম 40 টাকা। কয়টা মালটা নেবে শিয়াল ভাই? মালটার দাম এত ভাই? আমার মেয়েটা মালটার জন্য কান্না করছে, আমার কাছে মাত্র 5 টাকা আছে, আপনি আমার কাছে 5 টাকা নিয়ে মালটা দিননি ভাই। হা হা হা, কোত্থেকে যে পাগল ছাগল এসে আমার দোকানে মাত্র 5 টাকা দিয়ে মালটা কিনতে এসেছে। যা ভাগ এখান থেকে, ভিখারি কোথাকার। তোকে বলেছিলাম মা 5 টাকা দিয়ে মালটা দেবে না, ওই গর্জিলা কত অপমান করলো শুনলি? চল মা এখন বাড়ি যাই। বাবা তুমি রাগ করো না, আমি আর কোনোদিনও তোমার কাছে কিছু কিনে চাইবো না, এখন চলো তো বাবা। এরপর বল্টু শিয়াল তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাজারের ব্যাগটা শিয়ালিনীকে দিয়ে বসে পড়ে। ও গো, তোমার কি হলো? এভাবে মন খারাপ করে বসে পড়লে যে? কি আর বলবো গিন্নি, মেয়েটাকে সামান্য মালটাই কিনে খাওয়াতে পারলাম না। ও গো, এত ভেবো না তো, দেখবে একদিন ঠিক উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকাবে। মা আমি একটু শিলার সাথে দেখা করে আসি। মা তুমি একটু তাড়াতাড়ি করে রান্না করো, আমি এসে খাবো। এ কথা বলে টিনা শিলার কাছে চলে যায়। শিলার সাথে খেলতে খেলতে টিনা হঠাৎ দেখে একটি আহত পাখি পড়ে আছে। আরে শিলা দেখ, ওখানে একটা আহত পাখি পড়ে আছে, চল তো গিয়ে একটু দেখি। না না আমি পাখিদের কাছে যাব না, আমি শুনেছি পাখিদের বার্ড ফ্লু নামে একটি রোগ হয়, তুই রোগটা যদি আমাকে ধরে তোর মন চাইলে তুই যা, আমি গেলাম। এ কথা বলে শিলা সেখান থেকে চলে যায়। টিনা আর কিছু না ভেবে ওই অসুস্থ পাখিটার কাছে চলে যায়। আহারে পাখিটার গায়ে কত ক্ষত চিহ্ন, পাখিটি এখানে থাকলে তো মারাই যাবে। এক কাজ করি, পাখিটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, ওর সেবা যত্ন করে আমি ওকে সুস্থ করে তুলবো, তারপর আবার জঙ্গলে ওকে ছেড়ে দেব। এই কথা বলে টিনা শিয়ালিনী অসুস্থ পাখিটাকে নিয়ে বাড়িতে যায়। আরে টিনা মা, তুই এই অসুস্থ পাখিটাকে কোথায় পেলি? ইস কত আঘাতের গায়ে। তুই এক কাজ কর, ওই পাখিটার গায়ে কিছু জড়িবুটি ঔষধ লাগিয়ে দে। এরপর টিনা পাখিটির গায়ে কিছু জড়িবুটি ঔষধ লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাখিটি সুস্থতা অনুভব করলো। তোমাকে অনেক ধন্যবাদ, তবে তুমি আমাকে যতই সেবা করো না কেন আমি বাঁচবো না। এসব তুমি কি বলছো? তুমি কেন বাঁচবে না? তোমাকে তো দেখে এখন একটু সুস্থ মনে হচ্ছে, তাহলে তুমি বাঁচবে না কেন? তোমার বাঁচার কি কোনো উপায় নেই? না, আমার বাঁচার কোনো উপায় নেই, কিন্তু তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি যেখানে পড়েছিলাম সেই রাস্তা দিয়ে অনেকেই গিয়েছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আরো আগে যদি কেউ আমাকে সাহায্য করতো তাহলে আমি ঠিকই বেঁচে যেতাম। তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমাকে একটা উপকার করতে চাই। আমার পালকের নিচে একটি বীজ আছে, এটা হলো জাদুর বীজ। তুমি যে ফলের নাম নিয়ে বীজটা রোপণ করবে, তোমার গাছে সেই ফলই ধরবে। এসব বলতে না বলতে পাখিটি মারা যায়। পাখিটি মারা যাওয়ার পর টিনা অনেক কান্না করে। তারপর টিনা বীজ সহ সেই মরা পাখিটি তার বাড়ির উঠোনে পুঁতে দেয়। পরের দিন সকালবেলা টিনার মা বাইরে এসে দেখে তো অবাক হয়ে যায় আর বলে, মা টিনা দেখে যা,
কি অবাক কাণ্ড ঘটেছে! তুই যেখানে মরা পাখিকে পুঁতে দিয়েছিলি সেখানে বিশাল বড় এক মালটার গাছ হয়েছে। তাতে কত বড় বড় মালটা ধরেছে। মা টিনা, এসব কি করে হলো একটু বলতো? মরা পাখি থেকে এত বড় মালটার গাছ, এটা তো অবাক করা কাণ্ড। মা, ওই পাখিটি কোনো সাধারণ পাখি ছিল না। ওই পাখিটা কোনো জাদুর পাখি ছিল। ওই মরা পাখিটা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল ওর পালকের নিচে নাকি একটা বীজ আছে। ওই বীজটা যে ফলেরই নাম বলে পুঁতে দেব সেখানে সেই ফলেরই গাছ বের হবে। কিন্তু আমি তা বিশ্বাস করিনি, তাই পাখি সহ বীজটা পুঁতে দিয়েছি। কিন্তু পুঁতে দেওয়ার আগে আমার মালটার কথা মনে পড়েছিল। বাবার কাছে সেদিন বাজারে মালটা খেতে চেয়েছিলাম, কিন্তু বাবা টাকার অভাবে কিনে দিতে পারেনি। এই জন্যই মনে হয় বীজটা থেকে মালটার গাছ হয়েছে। আরে, আমি কি দেখছি এখানে মালটার গাছ? এই মালটার গাছ আসলো কোথা থেকে? টিনার মা, এটা কোনো জাদুর গাছ হবে। তা না হলে এক রাতের মধ্যে মালটার গাছ এত বড় হবে কি করে? বাবা, তুমি এক কাজ করো, এই গাছ থেকে কিছু মালটা পেরে নিয়ে বাজারে যাও। নিশ্চয়ই ভালো দামে মালটা বিক্রি করতে পারবে। তুই সত্যি কথা বলেছিস রে মা। আমি কিছু মালটা ছেড়ে বাজারে নিয়ে যাই। উপরওয়ালা হয়তো এতদিনে আমাদের উপর মুখ তুলিয়ে তাকিয়েছেন রে। এরপর বল্টু শিয়াল মালটা গাছ থেকে কিছু মালটা পারে। কিন্তু অবাক করা কাণ্ড, বল্টু শিয়াল যেখান থেকে মালটা ছিঁড়ছে সেখানে নতুন করে আবার মালটা ধরছে। এটা দেখে তো তারা অবাক হয়ে যায়। তারপর থেকে ওই জাদুর মালটা গাছের মালটা বিক্রি করে তারা অনেক বড়লোক হয়ে যায়। এখন আর তাদের কোনো অভাব নেই। কি শিয়াল পণ্ডিত ভাই, তুমি এটা কি করলে? তুমি আমার ডিমগুলো খেয়ে ফেললে। আমার ডিমগুলো এভাবে খেয়ে ফেললে কেন? এই রে, এই টুনি পাখি তো আমার ডিম খাওয়া দেখে ফেললো। এখন অন্য পাখিদের ডেকে এনে আমার 12টা বাজিয়ে ফেলবে। তার থেকে ভালো আগে ভাগে এখান থেকে কেটে পড়ি। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এই পাজি শিয়াল পণ্ডিত আমার ডিমগুলো খেয়ে ফেললো। কোথায় ওই দুষ্ট পাজি শিয়াল? ওকে তো আমি ছাড়বো না। ও আমার ছেলেকে মেরেছে। ওর এত বড় সাহস যে জঙ্গলে রাজার ছেলের গায়ে হাত দেয়। ওকে তো আজ আমি ফাঁসিতে ঝুলিয়ে মারবো। কোথায় গেল সেই পাজি শিয়াল? যাই ওই দিকটাতে খুঁজে দেখি। এই বলে সিংহ মহারাজ শিয়ালকে খুঁজতে চলে গেল। আরে আরে, ওটা টুনি পাখি না? টুনি পাখিটা ওখানে এভাবে কান্না করছে কেন? যাই তো দেখি ব্যাপারটা কি। কি রে টুনি পাখি, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বল আমায়। রাজা মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে। ওই দুষ্ট পাজি শিয়াল আমার ডিম দুটো খেয়ে গেছে। কত স্বপ্ন ছিল আমার, আমি প্রথমবার মা হব। আমার দুটো ছানা হবে। ছানা দুটো আমাকে মামা বলে ডাকবে। কিন্তু ওই দুষ্ট পাজি শিয়াল আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমাচুর করে দিল। কি বললি টুনি পাখি? ওই পাজি দুষ্টু শিয়াল তোর ডিম খেয়ে নিয়েছে? ওই পাজি শিয়াল তো আমার ছেলেকেও মেরেছে। আমি তো ওকেই জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। আজ তো আমি ওকে ছাড়বই না। ওই পাজি শিয়ালের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। তুই কি জানিস ওই পাজি দুষ্টু শিয়াল কোন দিকে গেছে? মহারাজ, ওই দুষ্ট পাজি শিয়াল তো এদিকে গেছে। চল তাড়াতাড়ি, যে করেই হোক ওই পাজি দুষ্টু শিয়ালকে আজ আমায় ধরতেই হবে। তা না হলে ওই পাজি শিয়াল এই জঙ্গলের কাউকেই শান্তিতে থাকতে দিবে না।
কিরে টুনি, ওই পাজি দুষ্টু শিয়ালকে কোথাও দেখতে পেলাম না। এখন যদি ওকে না পাই তাহলে কি হবে বল? সিংহ মামা যখন টুনিকে এসব কথা বলছিল তখন পাশের গাছে বসেছিল কাকলি নামের একটি কাক। কাকলি কাক আর ওই দুষ্টু শিয়ালের মাঝে ছিল গভীর বন্ধুত্ব। এই ব্যাপার সিংহ মহারাজ মনে হচ্ছে ওই শিয়ালকে নিয়ে কিছু একটা বলছে মনে হয়। কান পেতে আড়াল থেকে বিষয়টা শুনতে হচ্ছে। মহারাজ, ওই দুষ্টু পাজি শিয়াল পালিয়ে কোথায় যাবে? এই জঙ্গলেই তো আছে, চলুন ভালো করে খুঁজলেই পাবো। চল চল, যে করেই হোক ওকে আমায় ধরতেই হবে। ওকে ধরতে না পারলে যে আমার শান্তি নেই। ও আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমার ছেলের গায়ে আমি কখনো নিজেই হাত দেইনি। ওই দুষ্ট পাজি শিয়াল আমার ছেলেকে মেরেছে। আমি তো ওকে ছাড়বো না। এই বলে সিংহ মহারাজ ও টুনি আবারও দুষ্ট শিয়ালকে খুঁজতে থাকে। আরে আরে, সিংহ মহারাজ দেখছি শিয়াল ভাইকে ধরতে যাচ্ছে। যদি একবার সিংহ মহারাজ শিয়াল ভাইকে ধরতে পারে তাহলে তোর 12টা বাজিয়ে ছাড়বে। তাড়াতাড়ি যাই, এই খবরটা শিয়াল ভাইকে দিয়ে আসি। এই বলে কাকলি কাক সেখান থেকে উড়ে চলল শিয়ালের কাছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। হেই, চাঁদ উঠেছিল গগনে। শিয়াল ভাই, ও শিয়াল ভাই। কিরে কাকলি কাক, তুই এটা কি করলি? আমি কি সুন্দর গলায় গান গাইছিলাম, তুই আমার গান গাওয়ার মুডটাই নষ্ট করে দিলি। বল কি হয়েছে? আরে, তুমি এদিকে বসে গান গাইছো আর ওদিকে যে তোমার সর্বনাশ হতে চাইলো। কি বললি? আমার সর্বনাশ? হে 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 হে, কে করবে আমার সর্বনাশ? আমি তো সারাদিন সর্বনাশ সবার করে বেড়াই। কে আবার আসলো আমার সর্বনাশ করতে? তুমি নাকি সিংহ মহারাজের ছেলেকে মেরেছো। সিংহ মহারাজ তোমাকে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজছে। এই সেরেছে, ও আবার বলে দিয়েছে। আমি তো ভেবেছিলাম রাজামশাইকে বলবে না। আমি তো আজ গেলাম, আজ তো আমার রক্ষে নেই। তাড়াতাড়ি এখান থেকে পালাই। শিয়াল যেমনি পালাতে চাইলো ঠিক তখনই সিংহ মহারাজ সেখানে চলে আসলো। মহারাজ, ও মহারাজ, দেখুন দুষ্ট শিয়াল পালিয়ে যাচ্ছে। ওই দুষ্ট পাজি শিয়াল, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তোকে তো আজ আমি ছাড়বো না। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, আজ তো তোকে আমি আলু ভর্তা বানিয়ে খাবো। দাঁড়া দাঁড়া বলছি। ও ওরে বাবারে, এটা আবার কার সাথে হোঁচট খেলাম? দেখি দেখি তো জিনিসটা কি। এরপর শিয়াল সেখানে এসে দেখলো সেটি একটি সোনালী রঙের প্রদীপ। আরে, এ তো দেখছি একটা প্রদীপ। প্রদীপের গায়ে তো দেখছি খুব ময়লা লেগে আছে। প্রদীপটাও তো দেখছি চকচক করছে। মনে হচ্ছে এটা কোনো সোনার প্রদীপ। এক কাজ করি, এই প্রদীপটাকে আমি আমার গুহায় নিয়ে যাই। এই প্রদীপটা দিয়ে আমি আমার গুহায় আগুন জ্বালাবো। এতে করে আর আমায় অন্ধকারে থাকতে হবে না। এক কাজ করি, প্রদীপের গায়ে তো অনেক নোংরা লেগে আছে। এই ধুলোবালিগুলো আগে পরিষ্কার করে নেই। এই বলে যেই না শিয়াল প্রদীপটিতে ঘষা মারলো অমনি প্রদীপের ভেতর থেকে অনেক জোরে আওয়াজ করে একটি দৈত্য বেরিয়ে এলো। ওরে বাবারে, এ আমি কি করলাম? এ তো একটা দৈত্য বেরিয়ে আসলো রে বাবা। কি ভয়ঙ্কর দেখতে। বলুন আমার মালিক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্য? এ আমি কি শুনছি? এই প্রদীপের দানব তো দেখছি আমায় সাহায্য করতে চাইছে, আবার কিনা আমাকে মালিক বলে ডাকছে। যাই হোক, দেখি তো একটু ভয়ে ভয়ে চেয়ে যদি কিছু দিতে পারে কিনা। শোনো প্রদীপের দানব দত্ত, আমি যদি তোমার সত্যিকার মালিক হয়ে থাকি তাহলে আমায় একটা তাজা হরিণ দাও তো। সামান্য একটা হরিণ চাইলেন মালিক? আপনি চাইলে তো আমি এই পৃথিবীর সমস্ত শিকার আপনার সামনে এনে হাজির করতে পারতাম। আগে তো একটা হরিণ দাও, তারপর দেখবো তোমার কত ক্ষমতা। পরে বাকি যা চাওয়ার আছে চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে মালিক, যেমনটা আপনার ইচ্ছে। এই নেন মালিক, তর তাজা একটি শিকার করা হরিণ। ওরে বাবারে, এ তো দেখছি অনেক কাজের। একটা হরিণ চাইতে কিনা ও আমার একটা তরতাজা হরিণ এনে দিল। ভালোই হয়েছে, এই প্রদীপের দৈত্যকে কাজে লাগিয়ে এই জঙ্গলের আমি রাজা হব। বলুন মালিক, আপনার কি আরো কোনো কিছুর প্রয়োজন আছে? আমি এক্ষুনি সেগুলো আপনার সামনে হাজির করব।
না 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 না, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তবে এটা বলো তো, পরে আমি তোমাকে কোথায় পাবো? মালিক, আপনার হাতে থাকা প্রদীপটাই ঘষা দিন, তাহলে আমি প্রদীপের ভিতরে ঢুকে যাব। আপনার যখন আমাকে আবার প্রয়োজন হবে, তখন আবার আপনি প্রদীপে ঘষা দিবেন, আর আমি সাথে সাথে হাজির হব। ঠিক আছে, আমি এক্ষুনি প্রদীপে ঘষা দিচ্ছি। যেই না শিয়াল প্রদীপটিতে আবারও ঘষা মারলো, অমনি দৈত্য আবারও প্রদীপের ভিতরে ঢুকে পড়লো। অনেক ভালো একটা উপায় পেয়েছি, এটা দিয়ে ওই রাজা মশাইকে আমি উচিত শিক্ষা দিব। যাই যাই।